ইতিমধ্যে যে এই প্রতিবেদনে ৫টি বিভাগে সুপারিশ করা হয়েছে এবং আপনারা দেখবেন যে এটা ৭৮ পৃষ্ঠার একটা প্রতিবেদন, যার মধ্যে ৩৭৭টি প্যারাগ্রাফ আছে। তার মধ্যে ৪৩টি সুনির্দিষ্ট সুপারিশ আছে। এই 5টি খাতে 43টি সুনির্দিষ্ট সুপারিশ আছে। যে কেউ যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করে, আপনারা দেখবেন যে আমরা বাংলাদেশে মানবাধিকার কর্মী এবং এই সাথে সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাধারণ মানুষ, যারা নাগরিক সমাজ বলি আমরা, আমাদের যে উদ্বেগ, আমাদের যে দাবিগুলো দীর্ঘদিন যাবৎ উত্থাপিত হয়ে আসছে, সেই দাবিগুলো যদি পূরণ হতো, সেই দাবিগুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করত, তাহলে একদিকে যেরকম এই প্রতিবেদনের দরকার হয় না, অন্যদিকে বাংলাদেশে আসলে যেভাবে কর্তৃত্ববাদ বিকাশ হয়েছিল সেইটাও কিন্তু সম্ভব ছিল না। এটা হতো না যদি নাগরিক সমাজের মানবাধিকার বিষয়ক যে উদ্বেগগুলো সেগুলো যদি বাস্তবে বিবেচনা নেওয়া হতো। মূল বিষয়টা আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় যে কথাটি জাকির বলেছেন, যে কমিশনগুলো যেগুলো হয়েছে, 6টি প্রতিবেদন হয়েছে, আরও 5টি হবে। আমার জানা মতে বাকি 5টি সহ সব 6টির প্রতিবেদনের মধ্যে সুপারিশের সিংহভাগের সাথে কিন্তু আমাদের এই জাতিসংঘের এই সুপারিশের মিল আছে, কম বেশি মিল আছে, সামঞ্জস্য আছে। কাজে যেই কথাগুলো জাতিসংঘ বলেছে সেগুলো যে খুব একটা রকেট সায়েন্স নতুন কিছু তা না, তবে এটাকে একটা আন্তর্জাতিক আমাদের যে দীর্ঘদিনের দাবিগুলো ছিল, দীর্ঘদিনের উদ্বেগগুলো ছিল, সেগুলোকে একটা আন্তর্জাতিক একটা দলিলের মধ্যে স্বীকৃতি পেয়েছে বলবো আমি প্রথমে। দ্বিতীয় যে বিষয়টি আমার দিক থেকে আমি বলবো সেটি হচ্ছে যে, এবং সেই কারণে এটা এত গুরুত্বপূর্ণ, আমরা যদি প্রতিরোধের কথা চিন্তা করি, ভবিষ্যতের কথা চিন্তা করি, যেটা আমাদের মূল অবশ্যই যেটা ঘটেছে তার বিচার, এবং সেটি সম্পর্কে একটা বিস্তারিত অনুচ্ছেদে আছে, সেটা আপনারা জানেন এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, প্রতিকার অবশ্যই করতে হবে, কিন্তু প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের যে জায়গাগুলো, সেই সুপারিশগুলোকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিতে চাই। উভয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা রিপিট করছি, সবাই বলেছেন, আমরা ওই প্রতিবেদনে আমাদের কার্যপত্রেও আছে, আমরা সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট সময়াবদ্ধ একটা রোড ম্যাপ চাই এই প্রতিবেদন বাস্তবায়নের, সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে কী করণীয় সেটি নির্ধারণ করবে। এই বিবেচনায় যে তারা স্বল্প মেয়াদী, তাদের মেয়াদ নির্বাচন পর্যন্ত, নির্বাচন পরবর্তীতেও যেন যেই সরকার আসবে, যারা ক্ষমতায় আসবেন, তারা সকল অংশীজনকে সম্পৃক্ত করে কাজ এই সুপারিশমালাগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে, সেদিকে যেতে হবে আমাদেরকে। 2-3টা বিষয়ের উপর আমি গুরুত্বপূর্ণ দিয়ে আরও একটু উল্লেখ করে শেষ করব। প্রথম হচ্ছে যে, যেহেতু আমার ব্যক্তি হিসেবে এবং আমার প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি বিষয়টা আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি, আমি এই বিষয়টা প্রথমে বলতে চাই এই কারণে, একদিক থেকে আমি যেটা বললাম যে আমাদের সুপারিশমালাগুলো, আমাদের নাগরিক সমাজের উদ্বেগগুলো যদি মান্য করা হতো, মানবাধিকার কনসার্নগুলো যদি বিবেচনায় নেওয়া হতো ধারাবাহিকভাবে, তাহলে যেরকম কর্তৃত্ববাদের বিকাশ হতো না। একইভাবে আপনারা লক্ষ্য করেন, বাংলাদেশে যেভাবে দুর্নীতির ব্যাপকতা, গভীরতার সুযোগ সৃষ্টি করা হয়েছিল, যে কারণে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, অর্থ পাচারের সুযোগ নিশ্চিত করা হয়েছে, সেটি কিন্তু ছিল কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম অনুঘটক। দুর্নীতি করতে হবে, ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে হবে এবং অর্থ পাচার করতে হবে। সেটার জন্য প্রতিষ্ঠানগুলোকে ক্যাপচার করতে হবে, দখল করতে হবে এবং মানুষের অধিকার হরণ করতে হবে। এটি ছিল কর্তৃত্ববাদের এজেন্ডা, মূল এজেন্ডা। সেটাকে প্রমোট করার জন্য হয়েছে। কাজেই এই প্রতিবেদন কিন্তু এটাকে ছাড় দেয়নি। এখানে যদিও সর্বশেষ প্যারাগ্রাফ হিসাবে উল্লেখ করেছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা আর্থিক খাতে সুশাসন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ বিষয়ক সংক্ষেপে হলে কিছু সুপারিশ করেছে, যার সাথে আমি দুর্নীতি দমন কমিশন সংস্কারের সাথে যেহেতু সংশ্লিষ্ট ছিলাম, আমি জানি যে তার মোটামুটি একই প্রতিফলন সেখানে ঘটেছে। সেখানে আরও বিস্তারিত আছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে, কিন্তু যে দুটি বিষয় তারা উল্লেখ করেছে, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে, কারো প্রতি ভয় করোনা না করে। দ্বিতীয় যেটা বলেছে, দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন একটা স্ট্যাটাস দিতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং সে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই। দ্বিতীয় সেটি হচ্ছে যে, পুলিশ এবং নিরাপত্তা খাত সম্পর্কে বেশ কতগুলো সুপারিশ এখানে আছে। তার মধ্যে কয়েকটা বিষয়কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। একটি হচ্ছে যে, বলছে তারা আন্তর্জাতিক চর্চার সাথে সামঞ্জস্য রেখে পুলিশ অধ্যাদেশ, যেটা 1861